পৌরাণিক গল্পগুলোতে আমরা অনেক ভূতপ্রেত, পিশাচ, ডাইনি বা রক্তচোষা ভ্যাম্পায়ারের গল্প শুনেছি, অথবা শুনেছি অনেক সুপারহিরোর নাম যারা দুনিয়াকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছে। কিন্তু এদের মধ্যে কোনো ক্যারেক্টার যদি বাস্তবে আপনার সামনে চলে আসে, তাহলে আপনি কি করবেন? এমনই একজন অপার শক্তির অধিকারী এই মেয়েটার শক্তি কেড়ে নেওয়ার জন্য তার দলের লোকজনই তার উপর হানা দিতে শুরু করে। নিজেকে বাঁচাতে গিয়ে তাকে পড়তে হয় এক সাধারণ ছেলের সামনে। শুরু হয় তাদের জীবনে নতুন অধ্যায়। তবে এই অধ্যায় শুধু ভালোবাসার নয়, এর মধ্যে ছিল হাজারো রহস্য, আর প্রতি মুহূর্তেই ছিল শ্বাসরুদ্ধকর টুইস্ট। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি লোকা চ্যাপ্টার 1-এর কথা। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা চন্দ্রা নামে একটি মেয়েকে দেখতে পাই। একটা বিল্ডিংয়ের মধ্যে বিপর্যস্ত অবস্থায় আটকে গিয়েছিল সে। তার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই সাথে গুলিও চলছিল। চন্দ্রা বুঝে উঠতে পারছিল না এখন এখান থেকে সে কিভাবে বাঁচবে। তখন সে তার বস প্রকাশকে ফোন করে। প্রকাশ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ব্যাগটা পেয়েছো? সে প্রকাশকে জানায় সে ব্যাগটা পেয়ে গেছে। তখন প্রকাশ তাকে বলে, তোমাকে যেভাবেই হোক ওই জায়গা থেকে বের হতে হবে। কিছুক্ষণের মধ্যেই তোমাকে কিছু লোক সেখানে মারতে আসবে, তাদের হাত থেকে তোমাকে বাঁচতেই হবে। চন্দ্রা তখন বেশ টেনশনে পড়ে যায়। সে ওই জায়গা থেকে বেরোনোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে। এরই মাঝে একটা চাইনিজ মেয়ে এসে তার উপর অ্যাটাক করে। চন্দ্রা কোনো মতে তার হাত থেকে বেঁচে সেখান থেকে সোজা চলে যায় ব্যাঙ্গালোরতে, যেখানে প্রকাশ তার জন্য অপেক্ষা করছিল। সে প্রথমে চন্দ্রার কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়, এরপর তার জন্য নকল আইডির ব্যবস্থা করে দেয়, যাতে সে নতুন পরিচয়ে ব্যাঙ্গালোরে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সেই সাথে সে চন্দ্রাকে সতর্ক করে দেয় সে যেন এখানে কোনো রকম উল্টাপাল্টা কাজ না করে, সাধারণ মানুষের মতোই থাকে। কারণ তাদের বস চন্দ্রাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই তারা কোনোভাবেই চায় না তার কোনো ক্ষতি হোক। চন্দ্রাও চুপচাপ তার কথা মেনে নেয় এবং সেখানকার একটা মহলার ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। নতুন বাড়িতে শিফট করার সাথে সাথেই সে তার জানালাগুলো কাগজ দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরের আলো বাতাস ভেতরে ঢুকতে না পারে। যখন সে শেষ জানালাটা কাভার করছিল, তখনই হঠাৎ তার চোখে পড়ে সানি নামের একটা ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে। তার পাশের বাড়িতেই সে থাকতো। সে চন্দ্রার সৌন্দর্য দেখে একেবারে হা করে তাকিয়েছিল। ব্যাপারটা চন্দ্রার কাছে একটু অস্বস্তি লাগে, তাই সে দ্রুত জানালাটা আটকে দেয়। চন্দ্রার ব্যাপারে আমরা এতটুকু তো শিওর, চন্দ্রাকে কেউ মারতে চাচ্ছে, আর প্রকাশ তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কেন? আর চন্দ্রার কাছে থাকা ওই ব্যাগের মধ্যেই বা কী ছিল? এগুলো আমরা সামনে জানতে পারবো। আপাতত আমরা সানির ব্যাপারে জেনে আসি। সানি হলো বড়লোক বাবার বকে যাওয়া ছেলে। পড়াশোনার খাতিরে ব্যাঙ্গালোরে থাকে সে। ওই ফ্ল্যাটে যে তার বন্ধু বিনু এবং মাঝির সাথে থাকে। বেনু একজন মেডিকেল স্টুডেন্ট, কিন্তু পড়াশোনায় একেবারে গর্ধপ। আর মাঝির কাজ হলো সারাদিন মদ খেয়ে মাতলামি করে বেড়ানো। তিন বন্ধুই এভাবে ঘুরে বেড়ায়। আর ওইদিকে চন্দ্রা সেখানে যাওয়া মাত্রই একটা রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি খুঁজে নেয়। এইদিকে আমরা একটা হিউম্যান ট্রাফিক গ্রুপের সম্পর্কে জানতে পারি, যারা কিনা রাতের অন্ধকারে বের হয়ে সুযোগ বুঝে মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে তাদের অর্গান বের করে বিক্রি করে দেয়। একদিন হঠাৎ সানির পোষা বিড়ালটা হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে চলে আসে, তাই সানি দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য। এর মাঝেই একটা গাড়ি দ্রুত গতিতে তার দিকে আসতে থাকে। মৃত্যুকে চোখের সামনে দেখে সানি খুব ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ সে দেখতে পায় সে একটা রাস্তার কর্নারে পড়ে আছে। তার বুকে বেশ ব্যথা হচ্ছিল, যেন কেউ একজন তাকে খুব জোরে ধাক্কা দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কি হয়ে গেল সানির কিছুই বুঝে উঠতে পারছে না। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেই তার মনে পড়ে যায় যে চন্দ্রা একদম রকেট গতিতে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল, এবং তারপর সে আবার গায়েব হয়ে যায়। বেচারা সানি এটাতে ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না একটা মানুষ কিভাবে এত দ্রুত গতিতে কাজ করতে পারে। তখন বেনু তাকে বোঝায় সে আসলে মৃত্যুকে সামনে দেখে শকড হয়ে গিয়েছিল, যে কারণে সে হয়তো চন্দ্রাকে এসে হ্যালোসিনেট করেছে। তবে সানির কোনোভাবেই এটা মাথায় আসছে না যে পৃথিবীতে এত মানুষ থাকতে সে চন্দ্রাকেই কেন হ্যালোসিনেট করতে যাবে। অবশ্য প্রথম দেখাতেই চন্দ্রাকে তার ভালো লেগে গিয়েছিল, এটাও একটা কারণ হতে পারে, তাই সে খুব একটা মাথা ঘামায় না। এদিকে আমরা সেই কিডন্যাপার গ্রুপকে দেখতে পাই, যারা এবার রাতের অন্ধকারে একটা মেয়ের পেছনে পড়েছে। মেয়েটা তাদেরকে দেখে ভয়ে জোরে জোরে হাঁটতে শুরু করে।
তখন লোকগুলো তাকে ফলো করতে থাকে। সৌভাগ্যবশত মেয়েটা নাইট ডিউটি করতে থাকা একজন পুলিশের সামনে গিয়ে পড়ে যায়। নাম হলো নাজিয়াপ্পা। তাকে দেখতে কিডন্যাপারগুলো সেখান থেকে চলে যায়। তবে নাজিয়াপ্পা মেয়েটাকে বাঁচানোর বদলে উল্টো তাকে খুব বাজেভাবে জেরা করতে শুরু করে যে সে এত রাতে বাইরে কি করছে। কোনো ভদ্র ঘরের মেয়ে হলে এত রাতে বাইরে থাকার কথা নয়। মেয়েটা তখন খুব অস্বস্তিতে পড়ে যায়। এরই মাঝে নাজিরাপ্পার সিনিয়র লেডি অফিসার এসে তাকে বকাঝকা করে মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন পুলিশ অফিসার রাগে সিনিয়র অফিসারের দিকে তাকিয়ে থাকে। আসলে সে মেয়েটাকে মোটেও সহ্য করতে পারত না, আর তার কাছে তার মা বাদে পৃথিবীর সব মেয়েকেই চরিত্রহীন বলে মনে হতো। কিন্তু দুঃখের বিষয়, তার সিনিয়র অফিসারই একজন মেয়ে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে সব কথা মানতে হয়। যাই হোক, চন্দ্রা একদিন কাজ করার সময় হঠাৎ লক্ষ্য করে যে তার সহকর্মী বর্ষাকে একটা ছেলে ডেকে নিয়ে গিয়ে হ্যারেস করার চেষ্টা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল বর্ষা ওই ছেলেটার সাথে কথা বলতে চাচ্ছে না, তবু ছেলেটা তাকে জোর করে যাচ্ছে। কিন্তু এত কিছু দেখেও চন্দ্রা কেন রিয়েক্ট করে না? কারণ এটা বর্ষার পার্সোনাল ব্যাপার। ওই ছেলেটার নাম হচ্ছে সুন্দর, যে কিনা কিডন্যাপিং গ্যাংয়ের একজন মেম্বার। সে বর্ষাকে অনেক ভালোবাসতো, যে কারণে তাকে কাছে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু বর্ষা কোনো মতেই রাজি হচ্ছিল না। ওই সুন্দর নামের ছেলেটা বর্ষার উপর রাগ করে তার উপর অ্যাসিড ছুটতে যাচ্ছে, তখনই চন্দ্রা গিয়ে বর্ষাকে সরিয়ে দেয়, সুন্দরের হাত চেপে ধরে। এতে সুন্দরের হাতে থাকা অ্যাসিডের বোতলটা ভেঙে তাদের দুজনের হাত ঝলসে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো চন্দ্রা এতে কোনো রকমই রিয়েক্ট করে না। মনে হচ্ছিল তার কিছুই ফিল হচ্ছে না। কিন্তু সুন্দরের হাত পুড়ে যাওয়ার কারণে গলাকাটা মুরগির মতন ছটফট করতে শুরু করে। এরপর চন্দ্রা তাকে ইচ্ছা মতন ধোলাই দেয়। এতে সুন্দর খুব ভয় পেয়ে যায় এবং চন্দ্রাকে প্রমিস করে সে আর কখনোই বর্ষার পেছন ঘুরবে না। কথা বলে সুন্দর সেখান থেকে চলে গেলে চন্দ্রা বর্ষাকে বলে, এখানে যা কিছু দেখেছো সব ভুলে যাও। এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার হওয়া যায় যে চন্দ্রা কোনো স্বাভাবিক মানুষ নয়, তার মধ্যে স্পেশাল পাওয়ার আছে। হয়তো এই কারণেই ওই মানুষগুলো তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়, আরো অনেক কিছু বাকি আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। তো পরের দিন নাজিয়াপ্পা সুন্দরের সাথে দেখা করতে যায় এবং তাদেরকে বোঝাতে থাকে যে এই এলাকায় তাদের সব কাজকর্ম করা উচিত হবে না। কিন্তু সুন্দররা কেউ তার কথায় পাত্তা দেয় না। আসলে সুন্দরের চাচা একজন মিনিস্টার, সেই পাওয়ার খাটিয়ে সে সবাইকে দমিয়ে রাখে, এমনকি পুলিশকেও তারা পকেটে ভরে রাখে। যে কারণে নাজিয়াপ্পাও বাধ্য হয়ে তাদের কথা মতো চলতে হয়, কারণ তাদের কাছ থেকে মাস শেষে মোটা অঙ্কের টাকা পায়। সুন্দরের এমন বাজে অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সুন্দর তাকে সবকিছু খুলে বলে। সুন্দর একটা মেয়ের হাতে মার খেয়েছে শুনে নাজিয়াপ্পা ভীষণ বিরক্ত হয়। এমনিতেই সে তো মেয়েদেরকে সহ্য করতে পারে না, তার উপর তাদের হাতে মার খাওয়ার বিষয়টা খুবই অপমানজনক। তবে সুন্দর তাকে জানায় যে ওই মেয়েটা অর্থাৎ চন্দ্রা খুবই ভয়ঙ্কর, সে অন্য সবার থেকে আলাদা, নিশ্চয়ই তার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে। কিন্তু নাজিয়াপ্পা তার কথায় পাত্তা দেয় না। অবশ্য চন্দ্রার ব্যাপারে জানার পর থেকে তার মনের ভেতর একটা অদ্ভুত কৌতূহলের তৈরি হয়। সে ওই রেস্টুরেন্টে চলে যায় চন্দ্রাকে দেখার জন্য, তবে ভেতরে না গিয়ে বাইরে থেকেই তাকে দেখতে থাকে। এর মাঝে চন্দ্রাও ফিল করতে পারে যে তাকে কেউ একজন ফলো করছে। তখন চন্দ্রা বাইরের দিকে তাকালে সে দেখতে পায় নাজিয়াপ্পা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ব্যাপারটা চন্দ্রার কাছে খুব একটা ভালো লাগে না। সেদিন বাড়ি ফিরে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তাকে সাহায্য করার মতন কেউ ছিল না। তাই সে অসুস্থ অবস্থায় বেরিয়ে পড়ে তার সাপ্লিমেন্ট আনার জন্য। ঘটনাক্রমে সে আর সানি একই অটোতে উঠে। যেখানে সানি চন্দ্রাকে দেখে মনে মনে অনেক খুশি হলেও একটা অদ্ভুত বিষয় তাকে বিরক্ত করছিল। সেটা হলো চন্দ্রার গায়ের গন্ধ। তার শরীর থেকে একটা বিটঘুটে গন্ধ বেরোচ্ছিল, যেটা সানিকে খুবই ইরিটেট করছিল। তবে সে কোনোরকম রিয়েক্ট না করে বরং সুযোগ পেয়ে চন্দ্রার সাথে ছোটোখাটো ফ্লার্টিং করার চেষ্টা করে এবং তাকে তাদের বাসার পার্টিতেও ইনভাইট করে, আর চন্দ্রাও তাতে রাজি হয়ে যায়। পরদিন পার্টিতে চন্দ্রা সুন্দর একটা ড্রেস পরে হাজির হয়ে যায়। তো তার বন্ধুরা একেবারে হা হয়ে চন্দ্রার সৌন্দর্য দেখতে থাকে। এত সুন্দর মেয়ে হয়তো তারা এর আগে কখনোই দেখেনি। তো তারা এনজয় করছিল। এরই মাঝে সেখানে নাজিয়াপ্পা চলে আসে, কারণ তাদের একজন প্রতিবেশী পুলিশের কাছে কমপ্লেন দিয়েছিল যে তারা মাঝরাতে অনেক জোরে জোরে মিউজিক বাজিয়ে সবাইকে বিরক্ত করছে। তো নাজিয়াপ্পা সবাইকে সেখান থেকে সাধারণভাবে ওয়ার্নিং দিয়ে চলে যেতে থাকে। কিন্তু যখনই তার চোখ পড়ে চন্দ্রার দিকে, তখনই সে বেঁকে বসে। এরই মাঝে আমরা
মরার উপর খাড়ার ঘা হয়ে চলে আসে ড্রাগস। মানে পার্টিতে একজনের কাছে ড্রাগস পাওয়া যায়। সেটা দেখে নাজিয়াপ্পা সবাইকে চেক করতে শুরু করে। পার্টিতে বেশ কিছু মেয়েও ছিল, কিন্তু তাদের চেক করার জন্য কোনো মেয়ে অফিসার ছিল না। কোনো ছেলে তাদেরকে চেক করবে এটা ভেবে মেয়েগুলো খুবই আনকমফোর্টেবল হয়ে পড়ে। চন্দ্রও এসব দেখে ভীষণ রাগ হচ্ছিল। সে বুঝে গিয়েছিল নাজিয়াপ্পা অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে চন্দ্রাকে এভাবে রেগে ফোঁস করতে দেখে নাজিয়াপ্পা আর কোনো রিস্ক নেয় না। সে সেখান থেকে বেরিয়ে পড়ে। পার্টি শেষে মাঝি চন্দ্রাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়। চন্দ্রা তাতে রাজি হয়ে গেলে মাঝি তাকে সঙ্গে নিয়ে তার বাসায় যায়। পরদিন সকালে মাঝির মায়ের ফোনে তার ঘুম ভাঙে। সে জিজ্ঞাসা করে মাঝি কোথায়। সে তো গতকাল তোমাদের সাথেই পার্টিতে গিয়েছিল, তারপর তো তার কোনো খোঁজ নেই। কথাটা শুনে সানি ভীষণ টেনশনে পড়ে যায়। মাঝিকে খোঁজার জন্য সে চন্দ্রার বাড়ি পর্যন্ত যায়। চন্দ্রা যখন ঘুমের ঘরে বিরক্ত হয়ে দরজা খোলে, তখন সানি দেখতে পায় ভেতরকার অবস্থা খুবই খারাপ। সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়। সানি তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই চন্দ্রা বিরক্ত হয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে সানির মনে সন্দেহ জাগে। তার মনে দিন দুনিয়ার সব আজে বাজে কথা ঘুরপাক খেতে শুরু করে। তার মনে হচ্ছিল নিশ্চয়ই চন্দ্রা মাঝির কোনো ক্ষতি করে ফেলেছে। হয়তো সে ওই হিউম্যান ট্রাফিকদের মধ্যে একজন। তাদের এইসব ভাবনার মাঝে চন্দ্রা এসে তার আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। তখন সানি বলে, আমি আসলে মাঝিকে খোঁজার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। তখন চন্দ্রা অবাক হয়ে বলে, মাঝি কেন আমার ফ্ল্যাটে থাকতে যাবে? ও আমার রুমে ঢুকতে চেয়েছিল, কিন্তু আমি ওকে অ্যালাউ করিনি। এ কথা বলে চন্দ্রা তার বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনও মাঝির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন চন্দ্রার বাড়িতে একজন ডেলিভারি ম্যানকে দেখে বেনু বলে ওঠে, আরে এই লোকটা তো ড্রাগ সাপ্লায়ার। সেটা শুনে সানির মনে একটু খটকা লাগে, কারণ সে ওই ছেলেটাকে প্রায় চন্দ্রার বাড়িতে পার্সেলে কিছু একটা নিয়ে যেতে দেখে। তাই সে ধরে নেয় নিশ্চয়ই চন্দ্রা নিজে ড্রাগ নেয়, অথবা সেও ড্রাগের বিজনেস করে। তার আসল রহস্য জানার জন্য সানি ওই রাতে তাকে ফলো করতে শুরু করে। তখনই হঠাৎ সে দেখতে পায় ওই কিডন্যাপার গ্রুপও চন্দ্রাকে ফলো করছে, কারণ তাদের এবার টার্গেট ছিল চন্দ্রা। হাঁটতে হাঁটতে চন্দ্রা একটা নির্জন জায়গায় পৌঁছে গেলে ওই কিডন্যাপাররাও তার উপর অ্যাটাক করে। তখন সানি হিরোর মতন এন্ট্রি নেওয়ার চেষ্টা করে চন্দ্রাকে বাঁচানোর জন্য, কিন্তু তার তো জানা ছিল না চন্দ্রার শক্তির কাছে তার হিরোইজমের কোনো দাম নেই। এর মাঝে আবার বেনুর সঙ্গে মাঝির দেখা হয়ে যায়। তখন মাঝি তাকে জানায় সেই রাতে আবারও পুলিশের রেড পড়েছিল এবং তার কাছে ড্রাগস দেখে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। সারা রাত শেষ থানায় কাটিয়েছে। এদিকে কিডন্যাপারের লোকগুলো যখন চন্দ্রার উপর অ্যাটাক করে, তখন চন্দ্রা তাদের সাথে ফাইট শুরু করে দেয়। তার অসাধারণ ফাইটিং স্কিল আর রকেটের মতো গতি দেখে সানি একেবারে হতবাক হয়ে যায়। আরও বেশি অবাক হয় যখন দেখে সে চন্দ্রা তার ভয়ঙ্কর দাঁত দিয়ে সবাইকে কামড়ে কামড়ে মেরে ফেলছিল, ঠিক একটা ভ্যাম্পায়ারের মতো। তখনই হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনতে পায়। সে পেছনে ফিরে দেখতে পায় আমাদের অসীম সাহসী হিরো ভয়ে বেহুশ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় চন্দ্রা তাকে ওই লাশগুলোর সঙ্গে বসিয়ে রেখেছে। সে সানিকে বলে, তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি এই লাশগুলোর ব্যবস্থা করবে, তা না হয়তো ওদের মতন তোমার অবস্থা হবে। সানি তখন ভয়ে ভয়ে প্রথম অপশনটাই বেছে নেয়। তাছাড়া তো তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর তারা দুইজন মিলে চলে যায় ইটভাটায়। সেখানে গিয়েও সানি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় চন্দ্রা ওই লাশগুলোকে কাঁধে নিয়ে তরতর করে কয়লার চুলার উপরে উঠে বেয়ে যাচ্ছে। সে ওই লাশগুলোকে চুলার ভেতরে ফেলে দিয়ে একদম নিঃশেষ করে দেয়। এসব দেখে সানি বেচারার ভয়ে গলা শুকিয়ে আসে। সে না পারছিল পালাতে, আর না পারছিল চোখের সামনে এসব সহ্য করতে। এদিকে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার দাদার কাছে পুরনো দিনের গল্প শুনতে চায়। তার দাদা তাকে কয়েক কোটি বছর আগের এক রাজার গল্প শোনায়। রাজার পরিবার তাদের কুলদেবীদের পূজা করত, কিন্তু একদিন নিচু জাতের একজন রাজকুলদেবীদের পায়ের ঘোর থেকে একটি নূপুর খুলে নিয়ে তাদের দেবীর পায়ে পরিয়ে দেয়। এতে রাজা রেগে গিয়ে ওই পুরো জাতিকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। লোকগুলো তখন একটা নির্জন গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তাদের মধ্যে একটা সাহসী বাচ্চা মেয়ে ছিল, যার নাম ছিল মিলি। সাহসী হওয়ার পাশাপাশি সে ভীষণ কৌতূহলী হয়ে পড়েছিল। সে গুহার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অদ্ভুত একটা মূর্তি দেখতে পায়, যেটার মাথা কেটে নিচে পড়েছিল। মিলি সেই মূর্তিটা ধরতে যাবে, তখনই এক ঝাঁক বাদুড় এসে তাকে ঝাপটে ধরে। তাদের অ্যাটাকে মিলি অজ্ঞান হয়ে যায়। এদিকে রাজার সৈন্যরাও ওই গুহার মধ্যে পৌঁছে গিয়ে মিলির জনগোষ্ঠীকে শেষ করে দিতে শুরু করে। মিলির মা নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এরই মাঝে মিলির জ্ঞান ফিরে আসলে সে তার চোখের সামনে তার বাবা মাকে মারতে দেখে। এরপর রাজাও তাকে
বল্লমের সাহায্যে আঘাত করে মেরে ফেলে। সে ভেবেছিল এখানেই সব শেষ, কিন্তু না। হঠাৎ করেই রাজা লক্ষ্য করে মিলি আবারও জেগে উঠেছে। তার শরীর থেকে তরতর করে রক্ত বেরোচ্ছে, কিন্তু তবুও সে স্বাভাবিক মানুষের মতোই দাঁড়িয়ে আছে। সে একাই রাজার সমস্ত সৈন্যর সঙ্গে লড়াই করতে থাকে এবং তাদেরকে মেরে ফেলে। তার শক্তির সাথে কেউই পেরে উঠছিল না। শেষমেশ রাজার বুকে বল্লম ঘেঁথে তাকেও মেরে ফেলে। নিজের এমন শক্তি দেখে মিলি নিজেও খুব অবাক হয়। তবে সে বুঝতে পারে সে এখন কোনো অলৌকিক শক্তির অধিকারী হয়েছে, আর হয়তো অমরও হয়ে গেছো। মিলির মা অবশ্য সেটা বুঝতে পেরেছিল, তাই মৃত্যুর আগে মিলিকে বলে যায়, তুমি যেভাবেই পারো নিজেকে বাঁচানোর চেষ্টা করো। ভবিষ্যতে অনেকেই আসবে তোমার কাছ থেকে এই শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য। মায়ের কথা মতো তারপর থেকে মিলি এদিক সেদিক লুকিয়ে বেড়াচ্ছে। অপার শক্তিশালী হওয়া সত্ত্বেও তার মধ্যে একটা দুর্বলতা ছিল, সে সূর্যের আলো সহ্য করতে পারত না। সূর্যের আলো তার গায়ে পড়তেই তার শরীর পুড়তে শুরু করত, যে কারণে সে সূর্যের আলো থেকে সবসময় নিজেকে দূরে রাখত। যাই হোক, চন্দ্রা যখন সবাইকে কুপঘাত করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সানি এক বুক সাহস নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে এত শক্তি এলো কিভাবে? এটা তো আমি বুঝে গিয়েছি যে তুমি আমাদের মতন সাধারণ মানুষ নও। তাহলে তুমি কে? কোনো পিচাস, ডাইনি নাকি ভ্যাম্পায়ার? চন্দ্রা তখন স্বাভাবিকভাবেই বলে দে, তুমি ঠিকই ধরেছ, আমি আসলে একটা ভ্যাম্পায়ার। কিন্তু সানি এটা বিশ্বাস করতে পারছিল না যে বাস্তবেও ভ্যাম্পায়ারের অস্তিত্ব আছে। তখন চন্দ্রা বলে, এই পৃথিবীতে এমন অনেক কিছুরই অস্তিত্ব আছে যেটা মানুষের স্বাভাবিকভাবে বিশ্বাস করতে দেয় না। তবে আমিও একটা সময় সাধারণ মানুষই ছিলাম, একটা ভাইরাসের কারণে আমি এমন হয়ে গিয়েছি। চন্দ্রার এমন ভয়ঙ্কর রূপ দেখে সানি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। যদিও চন্দ্রা তাকে নিষেধ করেছিল এসব বিষয়গুলো কাউকে না জানাতে, কিন্তু সে চুপচাপ থাকতে পারছিল না, কারণ সে বেনুকে বিষয়টা জানিয়ে দেয়। সেই সাথে তাকে এটাও জানিয়ে যে চন্দ্রা তাকে হুমকি দিয়েছে, সে যদি কারো সাথে এই কথাগুলো শেয়ার করে তাহলে দুজনকেই সে মেরে ফেলবে। একথা শুনে বেনু বেচারাও ভীষণ ভয় পেয়ে যায়। সবকিছু জানা সত্ত্বেও নিজেদের মুখ বন্ধ রাখা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এরপর একদিন কথায় কথায় সানি চন্দ্রাকে জিজ্ঞাসা করে যে তার আসল নাম চন্দ্রা কিনা। তখন চন্দ্রা বলে, না, আমার আসল নাম মিলি, অর্থাৎ কোটি বছর পুরনো গল্পের সেই মিলি হচ্ছে চন্দ্রা। সেই সাথে এটাও জানায় সে যে এখানে আসার আগে সুইডেনে থাকতো। তখন সানি জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখানে এলে কেন? চন্দ্রা তাকে জানায় যে সে এক জায়গায় 20 বছরের বেশি থাকতে পারে না। কথাটা শুনে সানি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তোমার বয়স কত? চন্দ্রা তখন একটু হেসে বলে, সেটা তুমি কল্পনাও করতে পারবা না। তখন সানি তাকে জানায় সে যে মিলির গল্পটা একটা বইয়ে পড়েছে, সেখানে স্পষ্ট লেখা ছিল কর্নাল নামের এক সাধুর হাতে মিলি মারা গেছে। তাহলে চন্দ্রা কিভাবে মিলি হতে পারে? তখন চন্দ্রা তাকে জানায় সেই দিন কর্নাল তাকে মেরেই ফেলেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আবার অমৃত খাইয়ে তাকে বাঁচিয়ে তুলেছিল। আসলে কর্নাল খুব ভালো লোক ছিল, সে সবার সামনে মিলিকে মৃত প্রমাণ করতে চেয়েছিল যাতে মিলির কোনো ক্ষতি না হয়। সেই সাথে চন্দ্রা সানিকে এটাও জানায় যে এই পৃথিবীতে তার মতো বেশ কিছু মানুষ আছে যাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার আছে। তারা চন্দ্রার পাওয়ার কেড়ে নেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে। মূলত তাদের হাত থেকে বাঁচার জন্যই সেদিন কর্নাল মিলিকে মেরে ফেলার নাটক করেছিল। চন্দ্রা বেশ কয়েকবার ওই লোকগুলোর হাত থেকে মরতে মরতে বেঁচেছে, কিন্তু এসবের মাঝেও তার এক্স বয়ফ্রেন্ড ওই লোকগুলোর হাতে মারা গেছে। এসব কথা শুনে সানি সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার কিছুক্ষণ পরেই নাজিয়াপ্পা চুপচাপ চন্দ্রার বাড়িতে ঢুকে পড়ে ইনভেস্টিগেশনের জন্য। আসলে সে ওই কিডন্যাপার গ্রুপের একটি লাশ খুঁজে পেয়েছিল এবং সেই লাশের কাছ থেকে এমন কিছু প্রমাণ পেয়েছিল যার মাধ্যমে সে বুঝতে পারে এসবের পেছনে নিশ্চয়ই চন্দ্রার হাত থাকতে পারে। এরপর চন্দ্রার বাড়ির ভেতরে থাকা লেন্স এবং ফ্রিজে পড়ে থাকা রক্তের ব্যাগ দেখে সে বুঝে যায় এই মেয়ে কোনো সাধারণ মানুষ নয়। এরই মাঝে চন্দ্রা এসে তার উপর অ্যাটাক করে। দুজনের মধ্যে হয় তুমুল ফাইট। এক পর্যায়ে চন্দ্রা তাকে মারার জন্য তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সানি এসে তাকে আটকায়। সে চন্দ্রাকে বলে এভাবে একজন পুলিশকে মারা ঠিক হবে না। তাই চন্দ্রা তার কথা মতো নাজিয়াপ্পাকে ছেড়ে দেয় এবং সানিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, না হলে তার কারণে সানিরও বিপদ হতে পারে। কিন্তু সানি কিছু বলার আগেই নাজিয়াপ্পা উঠে তার উপর গুলি করে দেয়। ঘটনাক্রমে গুলিটা গায়ে না লেগে তার পেটে গিয়ে লাগে। এতে সানি দুর্বল হয়ে পড়লে নাজিয়াপ্পাও সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, কিন্তু তার কোনো ক্ষতি হয় না, বরং সে সেখান থেকে পালিয়ে যায় এবং চন্দ্রা সানিকে নিয়ে দ্রুত একটি নির্জন হসপিটালে
চলে যায়। সেখানে কোনো মানুষ ছিল না। দুঃখের বিষয়, নিজেদের পরিস্থিতির কারণে সে সানিকে কোনো স্বাভাবিক হসপিটালে নিয়ে যেতে পারছিল না। সেখানে পৌঁছে সে প্রকাশকে ফোন করে সবকিছু জানায়, কিন্তু প্রকাশ তাকে সবকিছু ফেলে সেখান থেকে চলে আসতে বলে, কারণ এখন সানিদের থেকেও তার জীবন বাঁচানো বেশি জরুরি। কিন্তু চন্দ্রা তাতে রাজি হয় না। এরপর চন্দ্রা বেনুকে সানির ট্রিটমেন্ট করতে বলে। বেনু প্রথমে রাজি হয় না, কারণ সে তো কখনো প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করেইনি। কিন্তু চন্দ্রার ধমকানিতে সে ভয়ে ভয়ে সানির ট্রিটমেন্ট করতে শুরু করে এবং তাকে বাঁচিয়েও নেয়। এর মাঝে নাজিয়াপ্পা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু জারি করে ফেলেছিল। ততক্ষণে তার মধ্যে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল, যেটা নাজিয়াপ্পাও ফিল করতে পারছিল। তবে তার এমন পরিবর্তনের কারণ কি সেটা সে বুঝে উঠতে পারছিল না। এদিকে সানির ততক্ষণে অনেকটা সুস্থ হয়ে উঠে গিয়েছে। এরপর সে কৌতূহলবশত চন্দ্রাকে জিজ্ঞাসা করে, তুমি সবাইকে কামড়ে মেরে ফেলো, তাহলে আমাকে কামড়াওনি কেন? চন্দ্রা বলে, ওই লোকগুলোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিলাম, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তখন সানি তাকে জিজ্ঞাসা করে যে তার কামড়ে কি কি হতে পারে। চন্দ্রা বলে, আমার কামড় খেলে আমার শরীরের ভাইরাস ওই লোকটার মধ্যে ছড়িয়ে পড়বে, তবে আমার ভাইরাসটা কিন্তু অনেক স্ট্রং। যদি ওই লোকটার মধ্যে আমার এই ভাইরাস সহ্য করার মতন ক্ষমতা থাকে, তাহলে সে আমার মতোই শক্তিশালী হয়ে যাবে। আর যদি সে দুর্বল হয়ে থাকে, তাহলে সে ভয়ঙ্কর অসুখে মারা যাবে। অর্থাৎ নাজিয়াপ্পার মধ্যে নিশ্চয়ই এমন ভাইরাস হজম করার শক্তি ছিল, যে কারণে তার মধ্যে কোনো রকম অস্বস্তিকর পরিবর্তন দেখা যায়নি। তবে একদিন সে যখন ফ্রেশ হচ্ছিল, হঠাৎই তখন তার একটা দাঁত খুলে পড়ে যায়। এটা দেখে নাজিয়াপ্পা ভীষণ ঘাবড়ে যায়। তবে পরক্ষণেই সে চেক করে সেখানে দেখতে পায় তার ওই দাঁতের জায়গায় নতুন একটি দাঁত গজাচ্ছে, ঠিক ভ্যাম্পায়ারদের মতন। সে বুঝতে পারে চন্দ্রার কামড়েই এমন হচ্ছে, তবে এখনো সে তার শক্তি সম্পর্কে পুরোপুরি জানতো না। তো অনেক খোঁজাখুঁজির পর তারা চন্দ্রার কাছ পর্যন্ত পৌঁছে যায় আর চন্দ্রাকে ঘিরে ধরে। চন্দ্রাও তাদের সাথে ফাইট করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ একজন চন্দ্রার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চন্দ্রা তো অমর। আসলে গুলি খেয়ে সে সাময়িক অজ্ঞান হয়ে গিয়েছিল। এরই মাঝে চন্দ্রার এক সঙ্গী সেখানে হাজির হয়, যার মধ্যেও সুপার পাওয়ার ছিল। সে তার শক্তি দিয়ে পুলিশদেরকে হ্যালুসিনেশনের একটা জগতে কয়েদ করে ফেলে এবং চন্দ্রাকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার গোপন আস্থানে চলে আসে। কিন্তু সেখানেও চন্দ্রার শত্রুরা তার উপর অ্যাটাক করতে শুরু করে। চন্দ্রা একাই তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছিল, তাদেরকে দুর্বল করে ফেলছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে নাজিয়াপ্পা চলে আসে। সে এখন পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে। চন্দ্রা তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না, কারণ নতুন নতুন ভ্যাম্পায়ার হলে তাদের শক্তি অনেক বেশি থাকে। ধীরে ধীরে তাদের এই শক্তিটা অ্যাডজাস্ট হতে হয়। তো চন্দ্রাকে নিজের সামনে হাঁটতে দেখে নাজিয়াপ্পা নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। চন্দ্রা তখন খুব কৌশলে নাজিয়াপ্পার বুকে আঘাত করতে যায়, কারণ ভ্যাম্পায়ারদের একমাত্র দুর্বল জায়গা হচ্ছে তাদের হার্ট, যেখানে আঘাত করলে ভ্যাম্পায়াররা চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো নাজিয়াপ্পা এই বিষয়টা আগে থেকে জানতো, যে কারণে সে চন্দ্রাকে বাধা দিতে সফল হয় এবং লড়াই করতে করতে চন্দ্রা এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ে। সানি সেটা দেখে খুবই আপসেট হয়ে পড়ে। সে দৌড়ে গিয়ে এক প্যাকেট রক্ত এনে চন্দ্রার দিকে ছুঁড়ে দেয়। রক্তটা খাওয়ার পর আবারও চন্দ্রা তার শক্তি ফিরে পায় এবং নাজিয়াপ্পাকে ইচ্ছা মতন ধোলাই করতে শুরু করে, আর শেষমেশ তাকে প্রাণে মেরে ফেলতেও সক্ষম হয়। তবে এখন যেহেতু চন্দ্রার এই আস্তানা সম্পর্কে তার শত্রুরা জেনে গেছে, তাই তাকে এই জায়গা ছেড়ে দিতে হবে। তো সে সানির কাছ থেকে শেষবারের মতন বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। চন্দ্রাকে এভাবে চলে যেতে দেখে সানি খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সে মনে মনে ভাবে এটা হয়তো তাদের জন্য ঠিক ছিল। সেখান থেকে যাওয়ার সময় চন্দ্রা বলে যায়, হয়তো কখনো না কখনো আমাদের আবার দেখা হবে। চন্দ্রা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা ইয়ামিন নামে একটা লোককে দেখতে পাই। সে কিছু লোককে প্রচণ্ড মারধর করছিল। তার ফাইটিং স্কিল দেখে বোঝা যাচ্ছিল সেও চন্দ্রার মতন পাওয়ারফুল কেউ। কিন্তু লোকটা কে? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পের প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা অ্যাকশন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে গল্পের শেষে অনেকগুলো প্রশ্ন থেকে গেছে। প্রথমটা হলো, চন্দ্রা যে ব্যাগটা হাসিল করেছিল তার মধ্যে কি ছিল, আর এখন চন্দ্রা কোথায় যাবে? আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ওই ইয়ামিন নামের লোকটা কে? আশা করা যায় এইসব প্রশ্নের উত্তর আমরা লোকাচাপড়া 2-তে জানতে পারবো। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।